Hello friend, welcome all of you in Geography Guide YouTube class. Friend, in previous class we discussed about the human work and environmental degradation. Friend, আগের ক্লাসে আমরা পরিবেশ দূষণ এবং মানুষ অর্থাৎ পরিবেশের অবনমন ও মানুষের কার্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম এবং পরিবেশের দূষণের বিভিন্ন কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর ফলাফল নিয়ে আলোচনা করব। পাঠ একক ছিল আমাদের মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন যেটাকে আমরা ইন্ডিকেটেড করেছি মানুষ দিয়ে পরিবেশের অবনমন যেটাকে আমরা ইন্ডিকেটেড করেছি পরিবেশ দিয়ে। অর্থাৎ ফ্রেন্ড, আমরা যে অধ্যায়ে আলোচনা করেছিলাম সেটি হলো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এবং পরিবেশ। উপ এককে আলোচনা করেছিলাম, উপ একক ছিল ধারণা, তার সাথে ছিল পরিবেশ দূষণ, তার সাথে ছিল পরিবেশ অবনমন, কারণ ফলাফল, প্রতিরোধ, এগুলো নিয়ে আমরা উপ এককে ছিল। আর আজকের পাঠে আমরা পড়ব দেখো কি কি পড়েছিলাম। এ আমরা ধারণা পড়েছিলাম, বি পরিবেশ দূষণ ও সি পরিবেশের অবনমন পড়া হয়েছিল। তার সাথে ডি পরিবেশের অবনমন বা পরিবেশ দূষণের কারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফ্রেন্ড আমরা যেটা নিয়ে আলোচনা করব ফলাফল নিয়ে আলোচনা করব। তাহলে ফ্রেন্ড এসো আজকে এই পরিবেশ দূষণ অর্থাৎ মানুষের যে কার্যাবলী বা পরিবেশের অবনমনের ফলাফলগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। আজকের পাঠ পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের ফলাফল বা প্রভাব। আজকের পাঠ ফ্রেন্ড আমাদের পরিবেশ দূষণ বা পরিবেশের অবনমনের ফলাফল নিয়ে আলোচনা করব। দেখো, এই পরিবেশ দূষণ বা পরিবেশের অবনমনের ফলে কি হয় সেগুলি আমরা একটু ছকের সাহায্যে উপস্থাপন করি। পরিবেশ দূষণ ও অবনমনের পরিবেশ দূষণ ও
পরিবেশ অবনমনের প্রভাব বা ফলাফল। পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের ফলাফল। ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব বা আমরা লিখব এই ছকের সাহায্যে, সেটি হলো বন্যা হবে, বন্যা। 2 নম্বর খরা, 3 নম্বর ঘূর্ণিঝড়, 3 নম্বর জলবায়ু পরিবর্তন, 4 জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণ, মেরু অঞ্চলে বরফের গলন, মেরু অঞ্চলে বরফের গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। মেরু অঞ্চলে বরফের গলন ও উচ্চতা বৃদ্ধি, রাসায়নিক দুর্ঘটন, বিভিন্ন রাসায়নিক দুর্ঘটনা, বিভিন্ন রাসায়নিক দুর্ঘটনা, ভূমিকম্প, ভূমিকম্প, রাসায়নিক দুর্ঘটনা, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন, ওজোন গহ্বর সৃষ্টি, ওজোন গহ্বর সৃষ্টি, প্রাকৃতিক সম্পদের হ্রাস, প্রাকৃতিক সম্পদের হ্রাস, মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি,
পরিবেশের ভারসাম্য হ্রাস, পরিবেশের ভারসাম্য হ্রাস, জীব বৈচিত্র্য হ্রাস, পানীয় জলের অভাব, পানীয় জলের অভাব, চাহিদা ও যোগানের পার্থক্য, চাহিদা ও যোগানের পার্থক্য, চাহিদা ও যোগানের পার্থক্য। সো ফ্রেন্ড, এইগুলি হলো, আরো অনেক আছে, এইগুলি হলো বেসিক পয়েন্ট। তাহলে এসো আমরা ফার্স্ট একে একে নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন দূষণ সম্পর্কে। জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করি। কোথায় আছে এই জলবায়ু পরিবর্তন? জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। দেখো ফার্স্ট পয়েন্ট আমরা লিখেছি যে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনটা কি? আমরা জানি আমাদের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে তত আরবানাইজেশনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কৃষিজ কাঁচামাল, বিভিন্ন কৃষিজ ফসল এবং বসতি নির্মাণ এবং শিল্প কলকারখানা উত্তরোত্তর বেড়ে চলেছে। মোটর গাড়ির পরিমাণও বেড়ে চলেছে। যখনই বাড়ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলস্বরূপ বাতাসে যখনই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে তখনই কি হয়, পৃথিবী উষ্ণতা আরো বেড়ে যাচ্ছে। ফলস্বরূপ পৃথিবীর যে একটা গড় টেম্পারেচার ছিল, গড় এভারেজ টেম্পারেচার, উষ্ণতা আরো বেড়ে যাচ্ছে। 10 বছরে পৃথিবীর উষ্ণতা প্রায় 0.5 ডিগ্রি বা 20 বছরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বাড়তে শুরু করছে। এইভাবে বাড়তে শুরু করলে কি হবে, একটা জলবায়ু পরিবর্তন হবে। যার ফলে জলবায়ু যখনই পরিবর্তন হবে সেখানে কি হবে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। জলবায়ু পরিবর্তন যখনই সৃষ্টি হবে কি হবে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে। সুতরাং যে পৃথিবীর ক্রমান্বয়ে যখনই আমাদের উষ্ণতা বৃদ্ধি পেতে শুরু করছে, উষ্ণতা বৃদ্ধি বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তখন কি হয়, পৃথিবী আরো উষ্ণায়ন হয়ে পড়ছে, বিশ্ব উষ্ণায়ন হয়ে পড়ছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বিশ্ব উষ্ণায়ন কি? যে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, একেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের পরিমাণ যখনই বাড়ছে বা অন্যান্য দূষণের পরিমাণ যখনই জলবায়ু পরিবর্তন কি হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে। এখনো শীতকালে আবার একটা বলছে নাকি ডিসেম্বর মাসের ফার্স্টের দিকে একটা ঘূর্ণিঝড় হওয়ার প্রবল সম্ভাবনা আছে। এবার আছে বন্যা। বন্যা কি কারণে হয়? যখনই এইভাবে দূষণ সৃষ্টি হবে তখন বাতাসের সাথে বিভিন্ন দূষিত পদার্থ মিশে যায়। এর ফলে কি হয়, আমাদের বৃষ্টিপাতটা আসতে দেরি করে বা কোনো সময় বৃষ্টিপাতটা খুব আগে চলে আসে, মৌসুমী বিস্ফোরণ আগে আসে, সেখানে কি হয়, প্রচুর বন্যার সৃষ্টি হয়। বা অন্যভাবে বলা যেতে পারে যে আমরা প্রচুর পরিমাণে যদি বসতি নির্মাণের জন্য বৃক্ষচ্ছেদন করি, সেই বৃক্ষ কাটার ফলে ভূমিধস সৃষ্টি হয় বা মাটিটা সেগুলো কি হয়, মাটিগুলো জলের সাথে বেড়ে গিয়ে নদী বাহিত হয়ে সেটা কি হয়, নদী গহ্বরকে কি করা হয়, নদী তলটাকে বা নদী খাতটাকে সেটাকে হ্রাস করে দেয়। তখনই কি হয়, নদী খাত বুঝে গিয়ে কি হয়, বন্যার সৃষ্টি হয়ে যায়। একইভাবে কি হতে পারে, মানুষ বিভিন্ন কারণে আমাদের পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছে। যেমন রাজস্থানের পোখরানে ওটা কৃত্রিম উপায়ে বোমা বিস্ফোরণ করার ফলে সেখানে ভূমিকম্প হচ্ছে। এর ফলে যখনই জলবায়ু পরিবর্তন হচ্ছে, যখনই পৃথিবীর ওপর আমাদের এক্সট্রা প্রেসার পড়ছে, তখনই সেখানে ভারসাম্য বিঘ্নিত ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। খরা কি? ওই যে বললাম, যখনই ভূ উষ্ণায়নের পরিমাণ বৃদ্ধি পাবে তখনই কিন্তু কি হবে, যে আমাদের বৃষ্টিপাতের টাইমে আসবে না। এর ফলে যদি কোনো সময় যদি মৌসুমি বা যে কোনো অঞ্চলে যদি বৃষ্টিপাত আগে না আসে তাহলে কি হয়, যেগুলো একটা প্রাকৃতিক বিপর্যয়, যে বৃষ্টিপাত যদি স্বাভাবিকের চেয়ে প্রায় 75% বা 50% কম হয়, যে জলের অভাব সৃষ্টি হয়, তখন তাকে খরা বলে। এই খরাটা ফার্স্ট যেটা বোঝা যায় সেটা গ্রীষ্মকালে দেখা যায়, সেটি হলো কৃষিজ ফসলের ওপর পড়ে।
এবার আছে কি আছে পরিবেশের ভারসাম্য হ্রাস। সর্বোপরি যখনই অসময়ে বন্যা, খরা, ভূমিকম্প বা বিভিন্ন দূষণ সৃষ্টি হয়, পরিবেশের যে জলের সাথে একটা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের সাথে যে একটা ভারসাম্য থাকে, সেই ভারসাম্যটা বিঘ্নিত হয়ে পড়ে। একটা যে CO2 আর O2 এর মধ্যে যেটা থাকে সেই ভারসাম্যটা বিঘ্নিত, অর্থাৎ ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে কি হয়, পরিবেশের আমাদের ভারসাম্য বিঘ্নিত হয়। পরিবেশের যখনই ভারসাম্য বিঘ্নিত হবে, সেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় নেমে আসবে। তারপরে আমাদের ফ্রেন্ড করেছি মরু অঞ্চলে বরফের গলন ও পৃথিবীর উচ্চতা বৃদ্ধি ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। যখনই পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হবে, যখনই সেখানে বসতি নির্মূল হবে, যখনই সেখানে বায়ু দূষিত হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে পৃথিবী ভূ উষ্ণায়ন বা বিশ্ব উষ্ণায়ন হয়ে পড়ে, পৃথিবী উষ্ণতা বৃদ্ধি পাবে। যখনই পৃথিবী উষ্ণতা বৃদ্ধি পাবে, তখন আমরা সাদা বরফে ঢাকা মহাদেশ বা আন্টার্কটিকা বা মেরু অঞ্চলে যে বরফের গলন হতে শুরু করবে, যখনই বরফের গলন হবে সেটা সমুদ্রে গিয়ে পড়বে। বা শুধুমাত্র যে মেরু অঞ্চলে বরফের গলন হবে এমন কোনো বাধ্যবাধকতা নয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বড় মহাসাগরগুলো আছে, যেমন আটলান্টিক মহাসাগরে বরফ গলে যেতে পারে। যখনই আমাদের সমুদ্রপৃষ্ঠের বা মেরু অঞ্চলে বরফের গলন হবে, সেখানে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বা সমুদ্রপৃষ্ঠের জলতলটা বৃদ্ধি পাবে। এর ফলে ভারত এবং বাংলাদেশের কিছু অংশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলো সম্পূর্ণ জলের তলায় অনেকটা নিমজ্জিত হয়ে যাবে, যার ফলে কৃষিজ ফসল নষ্ট হয়ে যাবে, সর্বোপরি সভ্যতা বিনষ্ট হবে। সুতরাং এগুলো এই যে মেরু অঞ্চলের বরফের গলন, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, এইগুলো সব মোটামুটি ভাবে এক। এবার তারপরে ফ্রেন্ড দিয়েছি ওজোন গহ্বর সৃষ্টি। যদি ওজোন গহ্বর সৃষ্টিটা কি জন্য দায়ী, যখনই পৃথিবীতে আমাদের কোন একটা অঞ্চলে যখনই আমাদের বসতি স্থাপন করার জন্য শিল্প, কলকারখানা ইত্যাদি করা হবে, মোটর গাড়ি যানের পরিমাণ বৃদ্ধি পাবে, সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই পরিমাণগুলো বৃদ্ধি পেলে সেখানে কি হবে, অর্থাৎ আমরা জানি যে আমাদের ঊর্ধ্ব টপোস্ফিয়ারে যে আমরা একটা O3 লেয়ার থাকে বা ওজোন স্তর থাকে, সেই স্তরটা সূর্য রশ্মির অতি বেগুনি রশ্মি দ্বারা সেটা ক্ষতিগ্রস্ত হবে। যে ওজনের একটা যে স্ট্রাকচার বা গহ্বর আছে, সেই ওজোন গহ্বরের মধ্যে একটা ওজোন হোল, অর্থাৎ ওজোন গহ্বরে একটা ফাটল সৃষ্টি হবে, ওজোন স্তর বিনষ্ট ঘটবে, যে ওজোন গহ্বর নষ্ট করবে। যখনই ওজোন গহ্বর নষ্ট করবে, সেখানে কি হয়, সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে, এবং এসে পৌঁছালেই সেটা আমাদের কৃষিজ ফসলের ক্ষতিগ্রস্ত করবে, মানুষের চামড়া তামাটে বন্ধ করে দেবে, ক্যান্সার করবে, ইভেন পশু পাখির এবং সমুদ্রের প্রাণী ইভেন মাছেরও মৃত্যু ঘটতে পারে। এটা হলো ওজোন গহ্বরের সৃষ্টি এবং তার ফলাফল। সুতরাং এই ওজোন গহ্বর, বিশ্ব উষ্ণায়ন, মেরু অঞ্চলের বরফ, জলবায়ু পরিবর্তন, এইগুলো সব অ্যাটাচড। এরপর ফ্রেন্ড আছে আমাদের তারপর আছে বায়ু দূষণ। আমরা জানি পৃথিবীতে যতই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বসতি স্থাপনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং এর ফলে আর স্ট্যান্ডার্ড লিভিং অফ লাইফ করার জন্য, মানুষ উন্নত জীবনযাত্রা করার জন্য সেখানে মোটর গাড়ি, যান ইত্যাদি, বাস, লরি ইত্যাদির পরিমাণ বাড়ছে। এর ফলে যেখানে জ্বালানি ব্যবহার করা হয় কার্বন মনোঅক্সাইড, এখানেও কিন্তু CO2 বৃদ্ধি পাচ্ছে, অ্যাসিড বৃষ্টি এখানে থাকছে, অ্যাসিড বৃষ্টি ঘটার সম্ভাবনা থাকছে। এরপরে বায়ু দূষিত হয়ে পড়ছে, এবং বিভিন্ন শিল্প কলকারখানা বর্জ্যপদার্থ বায়ুর সাথে মিশছে, সেগুলো কিন্তু আমাদের ধোঁয়া ইত্যাদি মিশে কিন্তু বায়ু দূষিত হয়ে পড়ছে। তারপরে ফ্রেন্ড আছে আমাদের জল দূষণ। কিভাবে জল দূষণ করছে, জল দূষণ হলে যখন একটা বাতাসে CO2 বা কার্বন মনোঅক্সাইড পরিমাণ থাকছে, সেখানে বাতাসে নাইট্রোজেন এবং সালফার একসাথে বিক্রিয়া করে সেখানে অ্যাসিড সৃষ্টি করছে, এবং এখানে অ্যাসিড বৃষ্টিটা পতিত হচ্ছে। এবং অ্যাসিড বৃষ্টিতে জলে যখনই পতিত হচ্ছে, জলের কি হয়, লবণতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কৃষিতে যে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, সেই রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করার ফলে সেটা আমাদের কি হয়, জলে গিয়ে মিশছে, এবং জলে গিয়ে যখনই মিশছে কি হয়, জলের খনিজ লবণ, জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সেটা অ্যামোনিফিকেশন বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানে আবর্জনার পরিমাণ, জলের উপরে সবুজ আবর্জনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং জলের নিচে যারা বসবাস করে, মাছ, শামুক ইত্যাদি, তারা অক্সিজেনের অভাবে, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডের অভাবে কি হচ্ছে, সেগুলি মারা যাচ্ছে। সুতরাং জল দূষণ হচ্ছে কি, কৃষিজের ফলে, অ্যাসিড বৃষ্টির ফলে, এবং আরো অন্যান্য, বিশেষ করে মাটি দূষণের ফলে। যখন মাটি দূষিত হয়ে পড়বে, তখন এখানে গিয়ে মাটির পদার্থগুলো মিশবে এবং জলাশয়কে অগভীর করে পড়বে। ঠিক একইভাবে এই মাটি দূষণের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অ্যাসিড বৃষ্টিটা কিন্তু অনেকটা প্রভাব বৃষ্টি করে। এই অ্যাসিড বৃষ্টি কি,
অর্থাৎ আমরা বললাম যখনই জনসংখ্যা বৃদ্ধি পাবে বা উত্তরোত্তর আমাদের মোটর গাড়ি বা লরি, বাস, ট্রাক, মোটরসাইকেল ইত্যাদির পরিমাণ বৃদ্ধি পাবে, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাবে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলেই সেখানে কি হবে, সেটা কার্বন ডাই অক্সাইড, সালফার, নাইট্রোজেন একসাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি করবে। অ্যাসিড বৃষ্টি যখনই মাটিতে করবে, মাটি অম্ল করে দেবে। কি করবে? অম্ল করে দেবে। মাটি অম্ল হয়ে গেলেই মাটির যে স্বাভাবিক উর্বরতা হ্রাস করে দেবে। উর্বরতা হ্রাস করে দেবে, উৎপাদনশীলতা জমির কমিয়ে দেবে এবং জমিকে বন্ধায় পরিণত করে দেবে। তারপরে আছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের হ্রাস। অর্থাৎ আমরা প্রাকৃতিক সম্পদ বলা যেতে পারে যে বিভিন্ন খনিজ লবণ বা বিভিন্ন আমাদের বনজ যে সম্পদগুলি থাকে, কাঠ, মোম, মধু, এগুলো যখনই বৃক্ষচ্ছেদন করা হবে সেক্ষেত্রে আমাদের কি হয়, একটা প্রাকৃতিক যে আমাদের স্থলবর্গীয় অরণ্যের কাঠের যোগান অব্যাহত নষ্ট হতে পারে, বা প্রাকৃতিক সম্পদ বিভিন্ন জীবজন্তুর ক্ষতি হতে পারে এই দূষণের ফলে। এই জন্য হচ্ছে প্রাকৃতিক সম্পদের হ্রাস। তারপরে ফ্রেন্ড বলছে জীব বৈচিত্র্য হ্রাস। যখনই একটা অঞ্চলে, একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে মেরু অঞ্চলে যখনই বরফের গলন ঘটবে বা সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পাবে, কোনো একটা অঞ্চলের বনভূমি, বিশেষ করে সুন্দরবন অঞ্চল, কি হয়, জলের নিচে চলে যাবে। এর ফলে সেখানকার জীব বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন পশু, পক্ষী, প্রাণী ইত্যাদির মৃত্যু ঘটবে। সেখানকার যে জীব বৈচিত্র্য সেখানে হ্রাস ঘটবে। এরপর ফ্রেন্ড আছে এখানে চাহিদা ও বাজারের মধ্যে পার্থক্য। সাপোজ যদি এই সময় যদি আমাদের বন্যা হয় বা এই সময় যদি ঘূর্ণিঝড় হয়, আমরা কি করতে পারবো? একটা উদাহরণ দিয়ে বলছি, আলু পাততে পারবো না। যখনই আমরা আলু তৈরি করতে পারবো না ঠিক মতো, সেটা আলুর একটা বিরাট একটা চাহিদা বেড়ে যাবে, তখন কি কালো বাজারি হবে। সুতরাং যে চাহিদা আর যে যোগান, এর মধ্যে একটা পার্থক্য দেখা যাবে। এই দূষণের ফলে যখনই প্রাকৃতিক বিপর্যয় হয়, সেখানে কি হয়, কৃষিজ ফসল নষ্ট হয়। এর ফলে চাহিদা বাজারে পার্থক্য থাকবে। যখনই চাহিদা বাজারে পার্থক্য শুরু হবে, তখনই সেখানে শুরু হয়ে যাবে মুদ্রাস্ফীতি, অর্থাৎ টাকার অঙ্কের বা একটা মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। এবং আর সেখানে যেটা পানীয় জলের অভাব, বিশেষ করে পানীয় জলের অভাব কেন হবে? অর্থাৎ যদি অসময়ে খরা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি হবে, খরার ফলে ভৌম জল থেকে ভালো জল বেরোবে না, বা ভৌম জল পাওয়া যাবে না পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে, এবং পাওয়া গেলে সেটি আর্সেনিকে বা কোনো কারণে সেটি আর্সেনিকে পরিপূর্ণ হবে বা জল অম্ল প্রকৃতির হবে। এগুলো পানীয় জলের অভাব সৃষ্টি হতে পারে। এরপর ফ্রেন্ড আছে আমাদের এই রাসায়নিক দুর্ঘটনা। এই রাসায়নিক দুর্ঘটনা নিয়ে আমরা একটু আলোচনা করব। রাসায়নিক দুর্ঘটনাটা নিয়ে এই রাসায়নিক দুর্ঘটনা নিয়ে দুটো জিনিস আমাদের আরো কিছু আছে। এই রাসায়নিক দুর্ঘটনা নিয়ে ফার্স্ট যে কলামে আমরা আলোচনা করব সেটি হলো আমাদের ভূপাল গ্যাস দুর্ঘটনা। ভূপাল গ্যাস দুর্ঘটনা, এটি ঘটেছিল 1984। গ্যাসটির নাম ছিল MIC, মিথাইল আইসোসায়ানাইড। এটি হলো এটা 1 নম্বর ভূপাল গ্যাস দুর্ঘটনা। আর একটা ছিল ইউক্রেনের চেরনোবিল। ইউক্রেনের চেরনোবিল ঘটনা। আর একটা ছিল ইউক্রেনের চেরনোবিল, এটি ছিল 1986 সাল। আর একটা ছিল জাপানের ফুকুশিমা। এটি গেল তাহলে 2 নম্বর। 3 নম্বর এটা 3 নম্বর জাপানের ফুকুশিমা, এটা ছিল 2011 সালে। এটা ছিল 2011 সালে জাপানের ফুকুশিমা। দেখো এবার একটু আলোচনা করা যাক এই ভূপাল গ্যাস দুর্ঘটনা। এই ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল। মধ্যপ্রদেশের রাজধানী, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে ঘটেছিল 1984 সালে। সেখানে MIC, যার ফুল ফর্ম ছিল মিথাইল আইসোসায়ানাইড,
মিথাইল আইসোসায়ানাইড এই এমআইসি ফুল ফর্ম ছিল মিথাইল আইসো সাইনাইড বা সায়ানাইড বা সাইনাইডও বলে। এমআইসি বা মিথাইল আইসো আইসো সাইনাইড এটা মধ্যরাতে এই রাসায়নিক দুর্ঘটনাটি ঘটেছিল। এর ফলে 4,000 মানুষের প্রায় মৃত্যু ঘটেছিল এবং অসংখ্য পশু পাখিরও মৃত্যু ঘটেছিল এবং 2 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট যে ভূপাল গ্যাস দুর্ঘটনাটি কবে ঘটেছিল, এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আছে ইউক্রেনের চেরনোবিল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? 1986 সালে ইউক্রেনের যে চেরনোবিল কারখানা থেকে এখানে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। এবং জাপানের ফুকুশিমা 2011 সালে জাপানের ফুকুশিমা শহরে যে পারমাণবিক বিদ্যুৎ কারখানা থেকে এই গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে বিভিন্ন পশু পক্ষীর এবং প্রাণীর জীবন নষ্ট হয়, অর্থাৎ জীবন ও সম্পত্তির হানি ঘটে। এই গেল আজকের আমাদের পরিবেশের অবনমন, বিশেষ করে পরিবেশ দূষণ বা পরিবেশের অবনমনের ফলাফল নিয়ে আমরা পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমন ও তার ফলাফল বা প্রভাব নিয়ে আলোচনা করলাম। এবার আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের প্রভাব বা ফলাফলের পর আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, পরিবেশের অবনমন। ফার্স্ট কোশ্চেন, পরিবেশের অবনমন ও পরিবেশ দূষণের প্রভাব গুলি লেখো। 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে, অথবা পরিবেশ দূষণ বা পরিবেশ দূষণ অথবা পরিবেশ দূষণ বা পরিবেশ অবনমনের ফলাফল গুলি সংক্ষেপে লেখো। পরিবেশ দূষণ বা পরিবেশ অবনমনের ফলাফলগুলি সংক্ষেপে লেখো। 2 নম্বর কোশ্চেন,
চেরনোবিল গ্যাস দুর্ঘটনা কি? 3 নম্বর কোশ্চেন, চেরনোবিল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় চেরনোবিল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল? চেরনোবিল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল? তারপরের কোশ্চেন, চার নম্বর কোশ্চেন, ভূপাল গ্যাস দুর্ঘটনা কি? এটি কি ধরনের বিপর্যয় বা দূষণ বা অবনমন? এটি কি ধরনের বিপর্যয়? ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল কবে হয়েছিল? ঘটনাটা লিখতে হবে। কি ধরনের বিপর্যয়? এটি হলো একটি রাসায়নিক বিপর্যয়। রাসায়নিক বিপর্যয়। রাসায়নিক বিপর্যয়। 5 নম্বর কোশ্চেন, ফুকুশিমা দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল? ফুকুশিমা দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল? ফুকুশিমা দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল? 6 নম্বর কোশ্চেন, ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল? ভূপাল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছিল? 7 নম্বর, ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? গ্যাসটির ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি?
নেক্সট কোশ্চেন, ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি? 8 নম্বর কোশ্চেন, বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো। এটা 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে। বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখো। দেখো ফ্রেন্ড, এই উত্তরটা লিখে দিচ্ছি। বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি? 1 নম্বর হলো বরফের গলন। মেরু অঞ্চলে বরফের গলন। মেরু অঞ্চলে বিশ্ব উষ্ণায়নের ফলাফল 1 নম্বর হলো পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। 2 নম্বর, মেরু অঞ্চলে বরফের গলন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। 4 নম্বর, জলবায়ু পরিবর্তন, জীবন ও সম্পত্তিহানি। বাস্তুতন্ত্র ধ্বংস হবে। 7 নম্বর, কৃষিজ ফসল ধ্বংস হবে। 8 নম্বর, জলজ প্রাণীর মৃত্যু প্রভৃতি আরো হবে। সর্বোপরি প্রভৃতি। এগুলি গেল ফ্রেন্ড বিশ্ব উষ্ণায়নের ফলাফল। তারপরে ফ্রেন্ড 10 নম্বর কোশ্চেন, ওজন গহ্বর ধ্বংসের কারণ ও ফলাফল লেখো। এটা 3। ওজোন গহ্বর ধ্বংসের
ফলাফল লেখো। দেখো ফলাফল এইগুলি ফ্রেন্ড আসবে, ফলাফল এইগুলি আসবে, কিন্তু কারণটা কি হবে? কারণ হলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, তারপরে বসতি স্থাপন, নগরায়ন, শিল্পায়ন, ক্লোরোফ্লোরো কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি, এগুলি হবে। ফ্রেন্ড এই গেল আজকে আমাদের পরিবেশের কার্যাবলী ও পরিবেশের অবনমন, অর্থাৎ পরিবেশ ও মানুষ, অর্থাৎ পরিবেশ এখানে করে দেওয়া যেতে পারে পরিবেশ ও মানুষ। এই যে আলোচনা, সেই আলোচনার ফলাফল নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলি সব যথাযথ খাতায় তৈরি করে রাখো। পরের ক্লাসে আমরা এর প্রতিরোধের উপায়টি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।